ডেমু ট্রেন মেরামতের নামে কোটি কোটি টাকা হরিলুট। শর্ত ভেঙে নভিস দেশি প্রতিষ্ঠানকে দেয়া হয় কাজ। 2 লাখ টাকার যন্ত্রাংশের দাম দেখানো হয় 42 লাখ। আন্তর্জাতিক সব ফ্লাইট বন্ধ করল সৌদি আরব। জানুয়ারি থেকে ফ্লাইট চালুর পরিকল্পনা কুয়েতের। বাংলাদেশে আটকা পড়া প্রবাসীদের শিগগিরই কর্মস্থলে ফেরার প্রত্যাশা। গার্মেন্টস নির্ভরতা কমাতে ভারী শিল্পের দিকে ঝুঁকছে সরকার। 28 অর্থনৈতিক অঞ্চলকে দ্রুত উৎপাদনে নেয়ার চেষ্টা। অর্থনৈতিক কূটনীতির নির্দেশনা পররাষ্ট্রমন্ত্রীর। এবং নওগাঁর মোকামে ভরা মৌসুমে কেজিতে 7 টাকা পর্যন্ত বেড়েছে চালের দর। ব্যবসায়ীদের দুষছেন কৃষকরা। ধান সংকটের অজুহাত। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি জুবায়ের ফয়সাল। ডেমু ট্রেন মেরামতের নামে হরিলুট। 2 লাখ টাকা দামের যন্ত্রাংশ কেনা হয়েছে 42 লাখ টাকায়। ইঞ্জিনের বিশেষ মেরামতের নামে 8 কোটি 25 লাখ টাকার সীমাহীন লুটপাটের অভিযোগ গড়িয়েছে দুদক পর্যন্ত। মালামাল কেনা হয়েছে 10 থেকে 20 গুণ বেশি দামে। এসব অভিযোগ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক মঞ্জুরুল আলম চৌধুরীর বিরুদ্ধে, তবে কোনো সদুত্তর দিতে পারেননি তিনি। ব্যবস্থা নেওয়ার আশ্বাস রেলমন্ত্রীর। নাজমুস সালেহির প্রতিবেদন। 2013 সালে 654 কোটি টাকায় 20টি ডেমু ট্রেন কেনার পর থেকেই বিকল হতে শুরু করে। 2018-19 অর্থ বছরে 8 কোটি 25 লাখ টাকায় 17টি ডেমু ট্রেনকে বিশেষ মেরামত ওভারহোলিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ রেলওয়ে। বাংলাদেশে ডেমুর কোনো ওয়ার্কশপ, যন্ত্রপাতি কিংবা মেকানিক না থাকায় চুক্তিতে শর্ত থাকলেও ডেমু উৎপাদনকারী চাইনিজ প্রতিষ্ঠান টাংশেনকে রাখা হয়নি মেরামতে। আবার এর ইঞ্জিন নির্মাতা জার্মানির প্রতিষ্ঠান ম্যানের কাছ থেকেও কেনা হয়নি কোনো যন্ত্রাংশ। শর্ত ভঙ্গ করে 2টি কাজই দেয়া হয়েছে দেশীয় প্রতিষ্ঠান ফারুক মেটাল ইঞ্জিনিয়ারিংকে, যাদের কোনো অভিজ্ঞতাই নাই। চায়না বা জার্মানির কেউ তাদের প্রতিনিধি বা কোনো মানে তাদের প্রতিষ্ঠানের কোনো প্রতিনিধি বা তারা কেউ এখানে ছিল না। ডেমোর জন্য কোনো ওয়ার্কশপ নাই, এবার আমরা নিজেরাই শিখি, এগুলা কোনো ট্রেনারও নাই। 8 কোটি 25 লাখ টাকা ব্যয়ে মেরামত করা হলেও এখনও ডেমোগুলো নানা সমস্যায় জর্জরিত। নাম সর্বস্ব প্রতিষ্ঠানের কাছ থেকে যন্ত্রাংশ কেনা হয়েছে যা নিম্নমানের বলে অভিযোগ ডেমো মেকানিকদের। ইঞ্জিনে কিছু প্রবলেম দেখা দেয়, যেমন আপনার ওই ডিসিলিং পড়ে যায়, অনেক সময় আমাদের হাওয়া লিক হয়ে যায়। ইলেকট্রিক্যাল পার্টসের কারণে আপনার ওই মাঝে মাঝে একটু ট্রাবল দিতেছে। সম্প্রতি ডেমো মেরামতে দুর্নীতির অভিযোগ দুদকেও দেয়া হয়েছে। সেখানে বলা হয় প্রতিটি যন্ত্রাংশ কেনা হয়েছে 20 গুণ পর্যন্ত বেশি দামে। চালকের সামনে থাকা 2 লাখ টাকা দামের হিউম্যান মেশিন ইন্টারফেস বা HMI যন্ত্রাংশ কেনা হয়েছে 42 লাখ টাকায়। একইভাবে 2 লাখ টাকার গেটওয়ে মডিউল কিনা হয়েছে 12 লাখ টাকায়, আর 17,000 টাকার জাম্পার কেবল কিনা হয়েছে 3.5 লাখ টাকায়। এসব অভিযোগ রেলের বর্তমান অতিরিক্ত মহাপরিচালক রোলিং স্টক মঞ্জুরুল আলম চৌধুরীর বিরুদ্ধে, যিনি সেই সময় যুগ্ম মহাপরিচালক মেকানিক্যাল ছিলেন। জাম্পার কেবল ওখানে কেনা হয়েছে $4500, বাংলাদেশের টাকায় প্রায় 3.5 লাখ টাকা। এটা আমি না দেখে বলতে পারবো এটা কখন কেনা হয়েছে, কোথায় কেনা হয়েছে, কারা কিনেছে, কবে কিনেছে, এটা পরিষ্কার না জেনে বলতে পারবো। তবে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস রেলমন্ত্রীর। কোনো পার্টিকুলার বিষয়ে যদি কোনো স্পেসিফিক কোনো এলিগেশন বা কোনো অভিযোগ থাকে আমাদের কাছে দিলে অবশ্যই আমরা সেটা খুঁটে দেখব বা আমরা সেটা দেখব। বর্তমানে 20টি ডেমুর বেশিরভাগই বিকল হয়ে পড়ে আছে ঢাকা ও চট্টগ্রাম লোকোশেডে। নাজমুস সালেহি, সময় সংবাদ, ঢাকা। করোনা ভাইরাস সহ নানামুখী জটিলতার কারণে গার্মেন্টস নির্ভর অর্থনীতির পরিবর্তে শিল্প প্রতিষ্ঠান ভিত্তিক অর্থনীতির দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে সরকার। তারই অংশ হিসেবে দ্রুত উৎপাদনে নেয়ার চেষ্টা চলছে 28টি ইকোনমিক জোনকে। এদিকে ইকোনমিক জোনে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে ইকোনমিক ডিপ্লোম্যাসির দিকে নজর দিতে দূতাবাসগুলোকে নির্দেশনা দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। ইকোনমিক জোন নিয়ে কমলদের 2 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। ক্যামেরায় ছিলেন সাখাওয়াত টিপু। দেশে এখন শিল্প কারখানা বলতে রাজধানী ঢাকা এবং বন্দরনগরী চট্টগ্রামের কয়েক হাজার গার্মেন্টস কারখানার পাশাপাশি রয়েছে হাতে গোনা কিছু স্টিল মিল। সমস্যার কারণে প্রায়ই জটিলতার মধ্যে পড়তে হয় গার্মেন্টস সেক্টরকে। তার সাথে সাম্প্রতিক সময় যুক্ত হয়েছে করোনা ভাইরাস আতঙ্ক। এই অবস্থায় শিল্প নীতিমালায় পরিবর্তন আনতে যাচ্ছে সরকার। আমাদের লক্ষ্য হচ্ছে চূড়ান্ত বিচারে 75,000 থেকে 1 লক্ষ একরের
একটি ল্যান্ড ব্যাংক প্রতিষ্ঠা এবং সেগুলোকে শিল্পায়নের আওতায় নিয়ে আসা। ইতিমধ্যে দেশের বিভিন্ন স্থানে 11টি ইকোনমিক জোনের কাজ শুরু হয়েছে। এর মধ্যে নারায়ণগঞ্জে জাপানি এবং চট্টগ্রামের মিরসরাইয়ে আংশিক ভারতীয় ও আনোয়ারায় চীনা ইকোনমিক জোন গড়ে উঠছে। পর্যায়ক্রমে আরও 17টি জোনের কাজ শুরু হবে সহসা। ইকোনমিক ডিপ্লোমেসিতে আমরা চাচ্ছি বিভিন্ন দেশ থেকে আপনার বিনিয়োগ বাড়ানো। ল্যান্ড ব্যাংক তৈরির জন্য 40,000 একর ভূমি ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে। এই অবস্থায় গার্মেন্ট শিল্পের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ভিত্তিক শিল্প কারখানা প্রতিষ্ঠার তাগিদ এই ব্যবসায়ীর। আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রিতা অথবা সরকারের বিভিন্ন মার পেছনে যেন বিলম্বিত না হয়। আগামী 1 দশকের মধ্যে 100টি ইকোনমিক জোন প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে সরকারের। আগামী 1 দশকের মধ্যে বিশ্বে উদীয়মান অর্থনীতি দেশ হয়ে উঠতে যাচ্ছে বাংলাদেশ। আর শিল্পক্ষেত্রে বিপ্লবে সেই সম্ভাবনাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আর এই সময়ে ইকোনমিক জোনগুলো হয়ে উঠবে সম্ভাবনার নতুন দুয়ার। মিরেশ্বরাই, বঙ্গবন্ধু শিল্পনগর থেকে কমল দে, সময় সংবাদ। করোনার দ্বিতীয় ঢেউ সামাল দিতে নানামুখী পদক্ষেপ নেওয়া হয়েছে পদ্মা সেতু প্রকল্পের কাজে। প্রথম দফা প্রাদুর্ভাব শুরুর সময় জনবল কমে যাওয়ায় এবার আগে থেকে এই বিষয়ে সতর্কতা অবলম্বন করা হচ্ছে। পাশাপাশি প্রকল্প এলাকায় কাজ করা কর্মীদের সুরক্ষায় নিশ্চিত করা হয়েছে স্বাস্থ্যসেবা। সাইফুল ইসলামের ছবিতে এহসান জুয়েলের রিপোর্ট। পদ্মা সেতু প্রকল্পে কাজ করা 5,000-এর বেশি কর্মীর মধ্যে নিয়মিত কাজ করে থাকেন 4,200 দেশীয় শ্রমিক। বিভিন্ন পর্যায়ে জার্মানি, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডসের কর্মীরা কাজ করলেও সবচেয়ে বেশি বিদেশি নাগরিক কাজ করছেন চীনের। দেশটির 980 জন নাগরিক নিয়মিত কাজ করেন এই প্রকল্পে। তবে করোনার প্রথম দফায় সংক্রমণের সময় প্রায় 400 চীনা নাগরিক নিজ দেশে নববর্ষ উদযাপন করতে গিয়ে আটকে যান। বিমান যোগাযোগ বন্ধ, করোনা ভাইরাস সংক্রমণের আতঙ্ক সবকিছু মিলে প্রভাব পড়ে সেতুর কাজে। এর সঙ্গে বাড়তি যোগ হয় দেশীয় 2200 শ্রমিকের কাজ ছেড়ে যাওয়া। সবকিছু মিলে ধীর হয়ে আসে প্রকল্পের কাজ। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে আসার পর বর্তমানে প্রকল্পের কাজে কর্মরত আছেন 3000 দেশীয় শ্রমিকের পাশাপাশি 700 চীনা নাগরিক। দেশে চলমান দ্বিতীয় ঢেউ থেকে রক্ষায় কর্মরত সবার জন্য নিশ্চিত করা হয়েছে 24 ঘন্টা আবাসিক সুবিধা। কোনোভাবে যাতে প্রকল্প এলাকায় ভাইরাস ছড়াতে না পারে সেজন্য নিয়মিত তদারকি করা হচ্ছে। ওখানে যারা বিদেশ থেকে আসছে তাদেরকে কিন্তু কোয়ারেন্টিনে রাখা হচ্ছে এবং এই দেশের শ্রমিক যারা ওখানে যুক্ত হচ্ছে, নতুন নতুন কিন্তু শ্রমিক আসছে, ডেইলি 100-200 শ্রমিক এখানে যোগদান করে, তাদের সবার কোভিড টেস্ট করা হয়। ওখানে যারা কর্মরত আছে তাদেরকে আমরা কিন্তু আমাদের এই হাসপাতালগুলোতে কোভিড টেস্ট করিয়েছি। প্রকল্প এলাকায় কর্মরতদের জন্য সার্ভিস এরিয়ায় 2টি স্বাস্থ্যকেন্দ্র তৈরির পাশাপাশি সার্বক্ষণিক 4 জন করে চিকিৎসক ও নার্স নিয়োগ দেওয়া হয়েছে। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় বিদেশ থেকে যারা আসছেন তাদের শতভাগ কোয়ারেন্টাইন নিশ্চিত করা হচ্ছে, একই সঙ্গে করা হচ্ছে কোভিড টেস্টও। আর যারা প্রকল্পের ভিতরে কাজ করছেন তারা জরুরি প্রয়োজন ছাড়া কোনোভাবেই তাদেরকে বাইরে যেতে দেওয়া হচ্ছে না। একইভাবে প্রকল্পের ভিতরে প্রবেশাধিকারও নিয়ন্ত্রণ করা হচ্ছে। এহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে শুরু হয়েছে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক। সকাল 10:30টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন প্রধানমন্ত্রী। নিয়মিত এই বৈঠকে সচিবালয় থেকে অংশ নিয়েছেন মন্ত্রিপরিষদের সদস্যরা। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক, আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, খাদ্যমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি সহ মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা বৈঠকে যোগ দিয়েছেন। বৈঠক শেষে দুপুরে সভাকক্ষে ব্রিফ করবেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। সৌদি আরবে সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট সাময়িক বন্ধ ঘোষণা করেছে দেশটির জেনারেল অথরিটি ফর সিভিল এভিয়েশন GACA। সোমবার এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনার কথা জানিয়েছে সংস্থাটি। এই নির্দেশনা কার্যকর হবে 21 ডিসেম্বর মধ্যরাত থেকে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আগামী 1 সপ্তাহের জন্য সৌদি আরবে সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট ওঠানামা বন্ধ থাকবে। এই বন্ধের সময়সীমা আরও 1 সপ্তাহ বাড়ানো হতে পারে। তবে বর্তমানে সৌদিতে অবস্থানরত অন্য দেশের বিমান সংস্থার কোনো ফ্লাইট থাকলে তা সৌদি ত্যাগ করতে পারবে বলে জানিয়েছে GACA। কার্গো বিমান এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে। হঠাৎ করে এমন ঘোষণার পর বিপাকে পড়েছেন বাংলাদেশি যাত্রীরা। আগামী জানুয়ারি থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালুর পরিকল্পনা করেছে কুয়েতের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। এতে করে দেশে আটকা পড়া প্রবাসীরা শিগগিরই কর্মস্থলে ফিরতে পারবেন বলে আশা করা হচ্ছে।
কুয়েত সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। কুয়েত থেকে শরীফ মোহাম্মদ মিজানুর রহমানের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। করোনা মহামারী রুখতে দীর্ঘ প্রায় 9 মাস বন্ধ থাকার পর অবশেষে রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে কুয়েত সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ জানায়, আগামী জানুয়ারি থেকেই অন্যান্য দেশের সঙ্গে আন্তর্জাতিক ফ্লাইট চালুর পরিকল্পনা করছে তারা। এরই মধ্যে স্বাস্থ্যবিধি মেনে সরকারি নির্দেশনা অনুযায়ী বিমান চালুর সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানানো হয়। বিমান চালুর ঘোষণায় স্বস্তি ফিরেছে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে। এতে করে দীর্ঘদিন ধরে দেশে আটকে পড়া সাধারণ শ্রমিক সহ গৃহকর্মীরা কুয়েতে নিজেদের কর্মস্থলে ফিরে আসতে পারবে বলে মনে করছেন তারা। বাংলাদেশের আমাদের যে সমস্ত প্রবাসী শ্রমিকরা আটকে আছেন, ইনশাআল্লাহ জানুয়ারিতে ফ্লাইট চালু হতে যাচ্ছে। সরকার বাংলাদেশ বিমানকে কুয়েতে অ্যালাউ করছে, জানুয়ারি থেকে চালু করবে। এই জন্য আমরা কুয়েত প্রবাসী বাংলাদেশের পক্ষ থেকে কুয়েত সরকারকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। যারা এখন দেশে যে আটকা পড়ে আছেন এবং 20 নম্বর দাঁড়ি খাদ্য বিষয়ে যারা আটকা পড়েছেন, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আমরা সেই জন্য কুয়েতে এসে বুঝতে পারবেন। এরই মধ্যে অন্যান্য এয়ারলাইন্সে করে ভারত ও ফিলিপিন্স থেকে কুয়েতে ফিরতে শুরু করেছে গৃহকর্মীরা। বাংলাদেশে আটকে পড়া গৃহকর্মীদেরকেও আগামী 24শে ডিসেম্বর থেকে কুয়েতে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হবে বলে কুয়েত সরকারের পক্ষ থেকে জানানো হয়। তবে এক্ষেত্রে ফেরার পর 14 দিনের কোয়ারেন্টিনের পরিবর্তে 7 দিনের হোম কোয়ারেন্টিনে থাকার সুপারিশ করেছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। কুয়েতে প্রায় 3.5 লাখ বিভিন্ন পেশায় কর্মরত বাংলাদেশি রয়েছেন। করোনার কারণে ছুটিতে দেশে ফিরে এ পর্যন্ত আটকা পড়েছেন প্রায় 14,000 প্রবাসী। সময় সংবাদ, কুয়েত। নওগাঁর মোকামে কেজি প্রতি 6 থেকে 7 টাকা পর্যন্ত বেড়েছে চালের দর। ব্যবসায়ীরা বাজার নিয়ন্ত্রণ করায় ভরা মৌসুমে চালের দর বাড়ছে বলে অভিযোগ কৃষক নেতাদের। তবে ব্যবসায়ী নেতারা বলছেন ধানের সংকটে দর বেড়েছে বাজারে। নওগাঁ থেকে এমআর রকের রিপোর্ট। চলতি মৌসুমে স্বর্ণা, গোল্ডেন আতপ, মামুন স্বর্ণা ও চিনি আতপ জাতের ধান মাঠ থেকে প্রায় 90% ঘরে তুলেছেন কৃষক। তাই হাটগুলোতে বেচা কেনায় জমজমাট। নওগাঁর মোকামে সব ধরনের চালের দর কেজি প্রতি 5 থেকে 6 টাকা বাড়িয়েছেন মিলাররা। এতে বাজারে গিয়ে নিম্ন আয়ের মানুষ হোঁচট খাচ্ছেন। কৃষি প্রধান দেশ, এখানে এত উৎপাদন হয়, তারপরে কেন চালের দাম বাড়ে? আমাদের বেতন তো বাড়ে না, কিন্তু চালের দাম ঠিকই বাড়ে। চালের দর বাড়ায় কমে গেছে খুচরা বেচা কেনা। মিল মালিকদের মজুদ প্রক্রিয়া দর বৃদ্ধির কারণ বলছেন খুচরা ব্যবসায়ীরা। মোটা চালে আপনার 6 থেকে 7 টাকা বাড়ছে, আর সরু চালে আপনার 4 থেকে 5 টাকা বাড়ছে। আমদানি আগে যেমন দিতেছিল, কিন্তু এখন তারা আমদানি দিচ্ছে না, বিধায় তারা আমরা মনে করতেছি তারাই নিয়ন্ত্রণ করতেছে। হাটে ধানের সরবরাহ কমে যাওয়ায় দর বেড়েছে অজুহাত দেখাচ্ছেন মিল মালিক ও ব্যবসায়ী নেতারা। মজুদ সরকারের নির্ধারিত নীতিমালার চেয়ে বেশি নাই, অনেক কম রয়েছে। আর যদি কোথাও বেশি থেকে থাকে তাহলে আমি আহ্বান জানাতে চাই সরকার সেখানে আইনগত ব্যবস্থা নিতে পারে। আর কৃষক নেতার অভিযোগ, অনিয়ন্ত্রিত বাজার ব্যবস্থায় মিলাররা দাম বৃদ্ধির সুযোগ দিচ্ছে। সরকারের যেখানে 21 লাখ মেট্রিক টন চাল মজুদের ক্ষমতা, তখন বেসরকারি ব্যবসায়ীদের 90 লাখ মেট্রিক টন চাল মজুদের ক্ষমতা রাখে। এই যে অসঙ্গতিপূর্ণ যে আয়োজন, এই আয়োজনের কারণেই আজকে এই দফায় দফায় লাফিয়ে মানে অসঙ্গতিপূর্ণভাবে চালের দাম বৃদ্ধি পাচ্ছে। চালকল মালিক সমিতির তথ্য মতে নওগাঁর মোকামে 76টি অটো ও 400 হাস্কিং মিলে প্রতিদিন 5,000 থেকে 5,500 মেট্রিক টন চাল উৎপাদন হয়। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। নদী খাল বিলের তরতাজা মাছের স্বাদ কে না নিতে চায়? মাছে ভাতে বাঙালির, তাই মাছ কেনার আগ্রহ বেশ। সুস্বাদু মাছের চাহিদায় রাজশাহীর হড়গ্রামে খুচরা ব্যবসায়ী ও ক্রেতাদের হাক ডাকে প্রতিদিন জমে ওঠে বাজার। পাওয়া যায় পুকুরের চাষের মাছও। ভোরের আলো ফুটতেই শুরু হয় বেচা কেনা। শীত উপেক্ষা করেই রাতভর মাছ ধরেন জেলেরা। পরে এসব মাছ বিক্রি করতে নৌকায় করে আসেন হড়গ্রাম মাছ বাজারে। মাছের সরবরাহ ভালো, মিলছে চিতল, বাঘায়ের, পাবদা, ট্যাংরা, পাঙাশ সহ ছোট বড় নানা ধরনের নদীর মাছ। মাছ কিনতে ভিড় করছেন দূর দূরান্ত থেকে আসা পাইকার ও ক্রেতারা। দাম নাগালে থাকায় খুশি তারা। মাছগুলো আপনার সারা রাত ওরা মারে, নদীর পদ্মা নদীর মাছ, আর ফজরের পরে আড়তে নিয়ে আসে। আমরা এখান থেকে কিনে আপনার মাছ ফেরি করে বিক্রি করি। বাজারে অবকাঠামোগত নানা সমস্যায় ক্ষুব্ধ আড়তদাররা। 11-12 বছর বয়স হয়েছে, কিন্তু আমাদের বাজারে কোনো উন্নয়ন নাই, কোনো কাজকাম নাই। রাস্তাঘাট ড্রেন, 3 ফুটা, সমস্ত কিছু বিস্তারিত সমস্যা। এই সমস্যা আমাদের
নদীর মাছের চাহিদা বেশি থাকায় শহরের অন্তত 50টি বাজারের খুচরা ব্যবসায়ীরা আসেন এ আড়তে। আর প্রতিদিন নদী ও পুকুরের প্রায় 30 থেকে 35 লাখ টাকার মাছের বেচাকেনা হয়। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। বাংলাদেশে কারা আগে পাবে করোনার ভ্যাকসিন? সরকারের 4 ধাপের পরিকল্পনার প্রথম ধাপে প্রাধান্য দেওয়া হবে 60 বছরের বেশি বয়সীদের। এরপর ধারাবাহিকভাবে পাবেন ঝুঁকিপূর্ণ পেশায় নিয়োজিত নাগরিকরা। করোনার ভ্যাকসিন নিয়ে এসডিজি প্ল্যাটফর্ম আয়োজিত অনলাইন সেমিনারে আলোচকরা বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে অগ্রাধিকার দিতে হবে। মহামারী করোনার থাবায় বিপর্যস্ত সারা বিশ্ব। এই রোগ থেকে বাঁচতে বিশ্বের নামিদামি প্রতিষ্ঠানগুলো উঠে পড়ে লেগেছে ভ্যাকসিন আবিষ্কারে। 10 মাসের চেষ্টায় বাজারে আসতে শুরু করেছে বিভিন্ন প্রতিষ্ঠানের টিকা। উন্নত দেশগুলো টিকা কিনতে হুমড়ি খেয়ে পড়েছে, পিছিয়ে নেই বাংলাদেশও। এর মধ্যে ভারতের সেরাম ইনস্টিটিউটের সঙ্গে চুক্তি হয়েছে, ছাড়পত্র পেলেই পৌঁছে যাবে বাংলাদেশে। কিন্তু প্রশ্ন উঠেছে, কারা আগে পাবেন ভ্যাকসিন? প্রাথমিকভাবে 4টি ধাপে পরিকল্পনা সাজিয়েছে সরকার। 60 বছর বা তার বেশি বয়সীদের দেয়া হবে প্রাধান্য। এরপর ধারাবাহিকভাবে ঝুঁকিপূর্ণ পেশায় নিয়োজিতদের দেয়া হবে টিকা। সিপিডির এসডিজি প্ল্যাটফর্মের আয়োজিত অনুষ্ঠানে আলোচকরা বলছেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এড়িয়ে যাওয়া যাবে না, সমবন্টন নিশ্চিত করতে হবে। পাশাপাশি শিক্ষক শিক্ষার্থীদেরও অগ্রগণ্যের তালিকায় রাখা উচিত। আমাদের কাছে অনেক সময় সংশয় থাকে যে সবচেয়ে পিছিয়ে পড়া মানুষগুলো, যাদের নাগরিক অধিকার আপনার আমার চেয়ে কারুর চেয়ে কম না, সেই মানুষগুলো অনেক ক্ষেত্রে বঞ্চিত থেকে যায়। প্রায়োরিটি ফিক্স আপটা করার সময় আমার কাছে যেটা মনে হচ্ছে, ভ্যাকসিন নিয়েও বাংলাদেশে একটা বিশৃঙ্খলা এবং দুর্বৃত্তায়িত হবে। শুধু অক্সফোর্ডের ভ্যাকসিনের দিকে তাকিয়ে না থেকে অন্য প্রতিষ্ঠানের সঙ্গেও যোগাযোগ করার পরামর্শ আলোচকদের। আর ডাবল ডোজ দেওয়ার পরে আমরা যদি এটা আবার নেক্সট ইয়ারে ফ্লুর মতো আবার ভ্যাকসিন দিতে হয়, তাহলে এখন এই যে আমরা বলছি যে 3% যে জনগণকে কভার করতে পারবো আমরা 52 লক্ষ লোককে প্রথম দফায়, তাহলে 16-17 কোটি মানুষকে কভার করতে গেলে আমরা আসলে কবে সেটা পাবো? সেমিনারে সাবেক স্বাস্থ্যমন্ত্রী আফামা রুহুল হক বলেন, ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে, সেদিকে সতর্ক থাকতে হবে। আমাদের দেশে এই ভ্যাকসিনের যে কিছু প্রবলেম হবে না তা নয়, নিশ্চিত কোথাও কোথাও কিছু হবে এবং সেগুলো মনিটরিং এর জন্য বিশেষ দরকার। কন্ট্রোলটাও সরকারের কিছুটা থাকা উচিত, এই জন্যে যে ভ্যাকসিনটা আসছে সেই ভ্যাকসিনটা সঠিক কিনা, এই ভ্যাকসিনটা দিয়ে 5,000 টাকার জিনিস 50,000 টাকা নিচ্ছে কিনা। শুধু ধনী দেশগুলো যেন করোনার ভ্যাকসিন সুবিধা না পায়, তাই সবার জন্য ভ্যাকসিন পেতে গ্লোবাল কমন গুডস হিসেবে স্বীকৃতি দিতে বিশ্বের বিশিষ্ট জনেরা আন্দোলন করেছেন। তাই দেশেও টিকা পেতে সবার জন্য সমান সুবিধা নিশ্চিত করার তাগিদ আলোচকদের। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। 2024 সালে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ ঘটলে বাংলাদেশের রফতানি খাতে 10% মতো খরচ বাড়বে বলে মনে করেন অর্থনীতিবিদরা। তবে শুল্কমুক্ত বাজার সুবিধা অব্যাহত রাখতে বিভিন্ন দেশ ও আঞ্চলিক ফোরামের সাথে বাণিজ্য চুক্তির ওপর জোর দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব। রোববার এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ নিয়ে অর্থনৈতিক রিপোর্টারদের সংগঠন ইআরএফ ও এশিয়া ফাউন্ডেশন আয়োজিত ওয়েবিনারে বিডার চেয়ারম্যান বলেন, দেশের ভাবমূর্তি বৃদ্ধির সাথে সাথে সামনের দিনগুলোতে বাড়বে বিদেশি বিনিয়োগও। এলডিসি থেকে গ্র্যাজুয়েশন হলে অধিকাংশ বাজারে, যতগুলো বাজার আছে এই বাজারগুলোতে মোটামুটি ভাবে আমাদের কিন্তু একটা 10%-এর মতো একটা এক্সট্রা কস্ট বা খরচ হিসেবে আসবে। সেই 10% হচ্ছে যে অতিরিক্ত শুল্ক বাংলাদেশের উপরে ইম্পোজ করার একটা সম্ভাবনা আছে। গ্র্যাজুয়েশন পরবর্তী ট্রেড রিলেটেড পরিবেশের সঙ্গে সমন্বয়ের লক্ষ্যে স্বল্পোন্নত ও উন্নয়নশীল অন্যান্য দেশের সঙ্গে যোগাযোগ জোরদারকরণের মাধ্যমে জোটবদ্ধ হয়ে ডাব্লিউটিও কর্তৃক প্রদত্ত সুবিধাদি মেয়াদ বৃদ্ধির লক্ষ্যে আমরা উদ্যোগ গ্রহণ করেছি। যখন এটি মিডল ইনকাম কান্ট্রি হয়ে যাবে, আমি বিশ্বাস করি যে তখন এখানে এফডিআই অনেক বেড়ে যাবে, কারণ বিদেশিরা যারা এখানে ইনভেস্টমেন্ট করবে তাদের যে আস্থার জায়গাটি, কনফিডেন্স লেভেলটা, সেটি বেড়ে যাবে। মৌলভীবাজারের পাহাড় টিলায় দীর্ঘদিন ধরে বাণিজ্যিকভাবে কমলা চাষ হচ্ছে, তবে বৈরী আবহাওয়ার কারণে এবছর ভালো ফলন হয়নি। চাষিরা জানিয়েছেন, পোকামাকড়ের আক্রমণ ও দেশীয় বাজারে আগাম ভারতীয় কমলা ঢুকে পড়ায় ব্যবসায় লোকসানের আশঙ্কা করছেন তারা। তবে কৃষি বিভাগ বলছে, সমস্যা সমাধানে চাষিদের পরামর্শ দেওয়া হচ্ছে। শাহ অলিদুর রহমানের পাঠা তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। মৌলভীবাজারের বিভিন্ন পাহাড় টিলার বুকে সারি সারি কমলা লেবুর বাগান। এ অঞ্চলের মাটি ও আবহাওয়া দুটোই কমলা চাষের উপযোগী হওয়ায় জেলার বড়লেখা, জুড়ি, শ্রীমঙ্গল ও কুলাউড়া উপজেলা সহ বিভিন্ন উপজেলার পাহাড় টিলার বুকে বাণিজ্যিকভাবে কমলার চাষ হচ্ছে।
চাষিরা বলছেন এবার গাছে ফুল আসার শুরু থেকেই প্রচণ্ড খরা আর অতিবৃষ্টির কবলে পড়ে কমলা বাগান, এতে প্রত্যাশিত ফলন পাওয়া যায়নি। অপরদিকে পোকার আক্রমণ ও অসময়ে বৃষ্টিপাতে গাছ থেকে ঝরে পড়েছে কমলা। সেই সাথে দেশি কমলা বাজারজাতের আগেভাগেই ভারতীয় কমলা স্থানীয় বাজারে চলে এসেছে। এতে ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা কমলা চাষিদের। গতবার যে গাছও 1000 কমলা ধরছে, এই গাছও এবার 100 নাই। পানি না থাকার কারণে ফল ঝরে গেছে। যাও আইছে তা বাজারও বিক্রি করার আগে 12 কমলা আসছে আগে, এবার অবস্থা আমরা আর কিতে হইব। আমরা এবার পুঁজিটা ঘুরাইতে পারবো কিনা এটা খুব সন্দেহ। কৃষি বিভাগ বৈরী পরিবেশের কথা স্বীকার করে সমস্যা সমাধানে চাষিদের সব ধরনের পরামর্শ দেওয়ার কথা জানায়। আমরা কৃষক ভাইদেরকে একেবারে গ্রুপ করে করে তাদেরকে প্রশিক্ষণ দিয়েছি, তাদেরকে বুঝিয়েছি। যারা আমাদের কথা মতো কাজ করেছেন তারা ভালো ফলন পাচ্ছেন। জেলায় এবার 1042 হেক্টর জমিতে 1000 মেট্রিক টন কমলা লেবুর উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। সময় সংবাদ, মৌলভীবাজার। এদিকে রাজবাড়ীতে কমলা চাষ করে সফল হয়েছেন এক স্কুল শিক্ষক। সমতল ভূমিতে আবাদ করা গাছে বাম্পার ফলন হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জানান, 2 বছর আগে বালিয়াকান্দি উপজেলার রামদিয়া এলাকায় 1 একর জমিতে কমলার চারা রোপণ করেন স্কুল শিক্ষক আব্দুল সালাম। কৃষি বিভাগের পরামর্শ নিয়ে কমলা গাছের পরিচর্যা করেন তিনি। গাছগুলোতে এখন থোকায় থোকায় ঝুলছে কমলা। বাম্পার ফলনে খুশি তিনি। আর কমলা চাষে সফলতা দেখতে দূর দূরান্ত থেকে আসছেন কমলা চাষে আগ্রহীরা। তো কমলার বাগানটি আমি সচক্ষে দেখতে পেরে খুবই আনন্দিত অনুভব করছি। বাগানে থোকায় থোকায় প্রত্যেকটা গাছে কমলা ধরে আছে এবং এই কমলার স্বাদটাও অনেক সুস্বাদু। আমি নতুন একটা বাগান করি। প্রথম দিকে আমার একটু সংশয় ছিল কি হয় না হয়, কিন্তু ফল আসার পর যখন এটা পাকলো, যখন এটা টেস্ট আসলো, তখন দেখলাম খুব সুন্দর। আশা করি এটা যদি আরো পরিচর্যা করে এটা মিষ্টত্ব কিভাবে বাড়ানো যায় সেই টেকনোলজি যদি আমরা কৃষককে দিতে পারি, তাহলে আমার ধারণা যে এইটার আবাদ আরো দিন দিন এখন যে পর্যায়ে আছে এর থেকে আবাদটা আরো বৃদ্ধি পাবে। টেকসই উন্নয়নে কৌশল নির্ধারণের অংশ হিসেবে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ শুরু করেছে সাস্টেইনেবল টেকনোলজিস ফর ইন্ডাস্ট্রি বিষয়ে আন্তর্জাতিক সম্মেলন। বিশ্ববিদ্যালয়ের সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদ আয়োজিত 2 দিনব্যাপী এই সম্মেলন শুরু হয়। সম্মেলনে সরাসরি অংশগ্রহণের পাশাপাশি বিশ্বের 29টি দেশ থেকে শতাধিক শিক্ষক ও গবেষক অংশ নেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর গোলাম মোহাম্মদ সামদানি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর ASM মাকসুদ কামাল উপস্থিত ছিলেন। It's a region that hosts desirable participant screen sharing. Education, Green University Science Collaboration. এবার দেশের বাইরের অর্থ বাণিজ্যের খবর। করোনার মধ্যে চলতি বছর সবচেয়ে দ্রুত গতিতে সম্পদ বাড়ছে এলন মাস্কের। এর মধ্যে রাতারাতি $1200 কোটি আয়ের রেকর্ডও করেছেন মার্কিন উদ্যোক্তা। যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারের শীর্ষ 500 প্রতিষ্ঠানের তালিকাতে স্থান করে নিয়েছে এলন মাস্কের ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। হরিপদ সাহার রিপোর্ট। করোনা মহামারীতে বিশ্বের বেশিরভাগ ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হলেও কিছু কিছু প্রতিষ্ঠান আঙুল ফুলে কলাগাছও হয়েছে। সবচেয়ে দ্রুত গতিতে ব্যবসা ও সম্পদ বৃদ্ধি পাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে এগিয়ে আছে এলন মাস্কের মালিকানাধীন টেসলা ও স্পেসএক্স। টেসলা মূলত পরিবেশ বান্ধব ইলেকট্রিক গাড়ি তৈরি করে। মার্কিন শেয়ার বাজারে 1 বছরের ব্যবধানে টেসলার শেয়ারের দাম বেড়েছে 700%। টানা 5 প্রান্তিকে মুনাফায় প্রবৃদ্ধি থাকায় টেসলা যুক্তরাষ্ট্রের পুঁজিবাজারের শীর্ষ 500 প্রতিষ্ঠানের তালিকা S&P 500-এ স্থান করে নিয়েছে। পেপাল, পেপসিকো, HP, মাইক্রোসফট, বিশ্বসেরা অনলাইন মার্কেটপ্লেস অ্যামাজন, শেভরন কর্পোরেশন, সিসকো সিস্টেমস, ইবে, মেটলাইফ ইন্স্যুরেন্স, নাইকি, করোনা ভ্যাকসিন তৈরি করা ফাইজারের মতো প্রতিষ্ঠান আছে এই তালিকায়। মার্কিন পুঁজিবাজার কর্তৃপক্ষ টেসলাকে S&P 500-এ যুক্ত করার ঘোষণা দেওয়ার পর থেকেই হুহু করে বাড়ে শেয়ারটির দাম। এক রাতের ব্যবধানে এলন মাস্কের সম্পদ বাড়ে $1200 কোটি। কারণ মাস্ক টেসলার CEO হিসেবে বেতন নেন না, বরং শেয়ারের মালিকানাকেই গুরুত্ব দিয়েছেন। নভেম্বরের মাঝামাঝি বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় ফেসবুকের প্রতিষ্ঠাতা জুকারবার্গকে পেছনে ফেলে 3য় অবস্থানে উঠে আসেন এলন মাস্ক। বর্তমানে টেসলা ও স্পেসএক্সের প্রতিষ্ঠাতা মাস্ক মাইক্রোসফটের মালিক বিল গেটসকে টপকে বিশ্বের 2য় শীর্ষ ধনীর আসনে।
কারণে। চলতি বছরের জুনের শেষ দিকেই গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটাকে সম্পদ মূল্যে পেছনে ফেলে দেয় টেসলা। মাস্কের মোট সম্পদের 3/4 আসে টেসলা থেকে, যার সম্পদ মূল্য $50,000 কোটি। টেসলা মাস্কের আরেক কোম্পানি স্পেসএক্সের 4 গুণ বড়। সম্প্রতি ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইন্ডেক্সে প্রকাশিত তালিকায় দেখা যায় টেসলার প্রতিষ্ঠাতা এলন মাস্কের মোট সম্পদের পরিমাণ $12,790 কোটি, আর বিল গেটসের সম্পদ $12,770 কোটি। এবছরই মাস্কের সম্পদ বেড়েছে $10,030 কোটি। হরিপদ সাহা, সময় সংবাদ। এদিকে ভয়াবহ অর্থনৈতিক সংকট মোকাবিলায় কুল কিনারা না পেয়ে অবশেষে দেশে প্রচলিত 2টি মুদ্রা পদ্ধতি বন্ধ করতে যাচ্ছে কিউবা সরকার। দেশটির সরকারের নেয়া নতুন পরিকল্পনায় এবার 3 দশক ধরে প্রচলিত কিউবা কনভার্টেবল পেসো বাতিল হয়ে যাবে। সিইউসি বাতিল হয়ে গেলে দেশটিতে কিউবান পেসো একমাত্র মুদ্রা হিসেবে থেকে যাবে এবং জানুয়ারি থেকে প্রতি ডলারের বিপরীতে 24 পেসো হিসেবে বিনিময় হারের প্রচলন করা হবে। করোনা সংকটের কারণে এই মুহূর্তে কিউবার আয়ের সবচেয়ে বড় খাত পর্যটনও অতিক্রম করেছে ভয়াবহ সংকট। এরই মধ্যে এ খাতের ক্ষতি প্রায় $3 বিলিয়ন। এর উপর রয়েছে দেশটির অর্থনীতির ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা। অর্থনীতিবিদরা মনে করেন দ্বৈত মুদ্রা ব্যবস্থা ধীরে ধীরে কিউবার অর্থনীতির শ্বাসরোধ করছে। অর্থনীতিবিদরা দীর্ঘদিন ধরে যুক্তি দিয়ে আসছিলেন কিউবার দ্বৈত মুদ্রা ব্যবস্থার মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষতি নিয়ন্ত্রণ করা কঠিন। এরকম উদ্বেগজনক অর্থনৈতিক সংকট মোকাবেলায় কিউবার আর্থিক ব্যবস্থার আমূল পরিবর্তনের দাবি করে আসছিলেন বিশেষজ্ঞরা। এরই প্রেক্ষিতে এবার বাতিল হতে যাচ্ছে কিউবা কনভার্টেবল পেসোর ব্যবহার। কিউবার রাষ্ট্রপতি একটি মুদ্রা বন্ধের সিদ্ধান্তের কথা জানিয়েছেন। শুধু তাই নয়, দেশটির সরকার ঘোষণা করেছে এখন থেকে পেসোর মান কিউবার কেন্দ্রীয় ব্যাংক নির্ধারণ করবে এবং বিনিময় হার প্রতিদিন তার ওয়েবসাইটে প্রকাশ করা হবে। সরকার বলছে অর্থনীতির ওপর বৃহত্তর নিয়ন্ত্রণ সৃষ্টির প্রচেষ্টা হিসেবেই পেসোর অবমূল্যায়ন করা হচ্ছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, এই সংস্কারের মাধ্যমে কিছু জটিল অর্থনৈতিক ও সামাজিক সমস্যার সম্মুখীন হতে যাচ্ছে দেশটি। কারণ কিউবার 50% বেশি খাদ্য ও জ্বালানি সামগ্রীর সাথে কৃষি ও উৎপাদন খাতের অনেক পণ্য পুরোপুরি আমদানির উপর নির্ভরশীল। এই অবস্থায় এই সিদ্ধান্ত কতটা ইতিবাচক হবে তা নিয়েও সন্দিহান তারা। 3 দশক আগে সোভিয়েত ইউনিয়নের পতনের পর থেকেই 2টি মুদ্রা পদ্ধতিতে চলে আসছে কিউবার অর্থব্যবস্থা। আন্তর্জাতিক বাণিজ্য পরিচালনায় দেশটির সিইউপি অর্থাৎ কিউবান পেসো ব্যবহার করে। এর সঙ্গে অভ্যন্তরীণ প্রয়োজনে দেশটির নাগরিকরা কিউবা কনভার্টেবল পেসো বা সিইউসি ব্যবহার করে। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ। আবারও জানিয়ে দিচ্ছি এ সময়ের বাণিজ্যের শিরোনামগুলো। ডেমু ট্রেন মেরামতের নামে কোটি কোটি টাকা হরিলুট। শর্ত ভেঙে নভিস দেশি প্রতিষ্ঠানকে দেয়া হয় কাজ। 2 লাখ টাকার যন্ত্রাংশের দাম দেখানো হয় 42 লাখ। আন্তর্জাতিক সব ফ্লাইট বন্ধ করল সৌদি আরব। জানুয়ারি থেকে ফ্লাইট চালুর পরিকল্পনা কুয়েতের। বাংলাদেশে আটকা পড়া প্রবাসীদের শিগগিরই কর্মস্থলে ফেরার প্রত্যাশা। এবং গার্মেন্টস নির্ভরতা কমাতে ভারী শিল্পের দিকে ঝুঁকছে সরকার। 28 অর্থনৈতিক অঞ্চলকে দ্রুত উৎপাদনে নেয়ার চেষ্টা। অর্থনৈতিক কূটনীতির নির্দেশনা পররাষ্ট্রমন্ত্রীর। এই ছিল এ সময়ের বাণিজ্যের। সঙ্গে থাকুন সময়ের।